রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা কোনো গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে। সাথে আছি আমি পারভেজ রেজা। দুই 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। এটি দেশের 55তম আর বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট। এবারের বাজেটে অগ্রাধিকার পেয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। বাজেটের একটি বড় লক্ষ্য ধরা হয়েছে অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। কেমন হলো এবারের বাজেট? নতুন কি থাকছে বাজেটে? কি হবে সরকারের আয়ের উৎস? ঘাটতি মেটানো সহজ হবে কি? কতটা জনবান্ধব হলো এবারের বাজেট? এসব নিয়েই কথা বলবো আজকের কঠিন কথা সহজে। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ, আছেন পরিকল্পনা কমিশনের সদস্য, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ডক্টর মঞ্জুর হোসেন। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স বিভাগের অধ্যাপক ডক্টর AKM ওয়ারিসুল করিম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনারা সবাই আজকে দিনভর বাজেট শুনেছেন, দেখেছেন এবং এই যে পরিসংখ্যানগুলো মোটা দাগে সবাই জানেন, এরই মধ্যে আপনারা জেনে গেছেন। কেমন হলো এবারের বাজেট? আমি মামুন স্যারের কাছ থেকে শুরু করতে চাই। এটা তো টু আর্লি কমেন্ট। একটা যদি রাজনৈতিক দিক থেকে বিবেচনা করি, বিএনপি সরকারের আপনি শুরুতেই বলেছেন প্রথম বাজেট, স্বাভাবিকভাবে তাদের জন্য একটা থ্রিলিং। প্রায় 20 বছর পরে তারা সরকার পরিচালনা আবার ফিরে এসেছে। তবে তাদের কিছু কিছু জিনিস আমরা বিএনপি সম্পর্কে আগেই জানতাম, ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় থেকে জানতাম যে দে আর মোর বিজনেস ফ্রেন্ডলি, দে আর মোর ক্লোজ টু দ্য প্রাইভেট সেক্টর গ্রোথ আর্কিটেকচার, or they want to appreciate more of the private sector led growth. তো সেই ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে তারা বিনিয়োগ বান্ধব, কর্মসংস্থান বান্ধব একটি বাজেটের রূপরেখা আজকে উপস্থাপন করেছেন। স্বাভাবিকভাবে আপনি বলেছেন 9,38,000 কোটি টাকার কথা, 2,43,000 কোটি টাকা ঘাটতির কথা। সেখানে আমরা জানি সেই 2,43,000 কোটি টাকা বিদেশি সূত্র থেকে কতটুকু আসবে, দেশি সূত্র থেকে কতটুকু আসবে। সেখানে যদি কোনো ছন্দপতন ঘটে, তখন বিদেশি সূত্র থেকে যদি কম টাকা আসে, তাহলে দেশি সূত্র থেকে বেশি টাকা নিতে গেলে প্রাইভেট সেক্টর কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, যেখানে পাবলিক সেক্টর প্রায়োরিটি ভার্সাস প্রাইভেট সেক্টর চ্যাম্পিয়নিং, সেখানে একটু ছন্দপতন হতে পারে। দ্বিতীয় হচ্ছে, তারপরেও যদি আরও টাকা লাগে, যেটা আমরা দেখছি, যদি অন্য ছন্দপতন হয় রাজস্ব আয়ে, সেই ক্ষেত্রে যদি রাজস্ব ঘাটতি বেড়ে যায়, যেহেতু আমরা এবারও দেখছি প্রায় 10 মাসে 1 লক্ষ কোটি টাকার উপরে রাজস্ব ঘাটতি, এবং রাজস্ব বিভাগের পদস্থ কর্মকর্তাদের প্রাক্কলন হচ্ছে 5 লক্ষ কোটি টাকার বেশি। যদিও ধরা হয়েছে 5,50,000 কোটি টাকা আসবে, 5 লক্ষ কোটি টাকার বেশি আসবে না। রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি, 6,95,000 কোটি টাকা ধরা হয়েছে আসছে বাজেটে। বর্তমান বাজেটে 5,50,000 কোটি টাকার মতো, সেখানে 5 লক্ষ কোটি টাকার বেশি আদায় হবে না বলে জুন পর্যন্ত সবাই মনে করছেন। সেই ক্ষেত্রে ঘাটতিটা আরও বেড়ে যেতে পারে।
তখন যদি সরকার ওই যে ছন্দপতনের কথা বললাম ঋণের মাধ্যমে, সেখানে যদি আরও বেশি বড় করতে যায়, সেক্ষেত্রে টাকা ছাপানোর দরকার হতে পারে, হাই পাওয়ার্ড মানি বেড়ে যেতে পারে। হাই পাওয়ার্ড মানি যখন যারা যদি বেড়ে যায়, আমাদের অর্থনীতির ভাষায় সহজভাবে, আপনি যেটা শুরুতে বলেছেন, সহজ কথা বলতে হবে। সহজভাবে বলা যায় যে বাজারে টাকা বেড়ে গেলে, সেক্ষেত্রে যদি পণ্য কমে যায়, টু মাচ অফ মানি যদি টু লেস অফ কমোডিটিকে চেস করে, তাহলে কিন্তু সাধারণ জনগণের মানে সামর্থ্যের বাইরে চলে যেতে পারে পণ্য মূল্য। আরেকটি বিষয় হচ্ছে আমাদের অর্থনীতিকে যেটা চালায় বর্তমানে প্রবাসী আয় এবং রপ্তানি, সেখানে যদি কোনো ছন্দপতন ঘটে, তাহলে কিন্তু আমাদের এই বাজেট ব্যবস্থাপনা চ্যালেঞ্জিং হবে। তাহলে মোটা দাগে সহজ কথায় বলতে গেলে আপনার ভাষায়, তাহলে হচ্ছে বাজেটে এখন যেমনটি বাস্তবায়নের চ্যালেঞ্জ রয়েছে, তেমনটি রয়েছে টাকা আসবে কোত্থেকে। টাকা আসার ক্ষেত্রে যেটা আশা করছেন ওনারা বিদেশ থেকে আসবে, মাল্টিল্যাটারাল এজেন্সি, বাইল্যাটারাল এজেন্সি, সেখানে যদি আমরা ন্যূনতম সুশাসন নিশ্চিত করতে না পারি, তাহলে চ্যালেঞ্জটুকু আরও বেশি চ্যালেঞ্জ হয়ে যাবে। বাকি কথা পরে বলি। না, সেই চ্যালেঞ্জটা তো আছেই। আমি যেটা বুঝি আর কি, সাধারণভাবে জনগণের কাছে যদি এটি যায় যে আমার কাছে 100 টাকা আছে, আমি বাজেটটা করে ফেলছি 150 টাকার বেশি, বা এই সাধারণভাবে যদি একটু বোঝায়, তো এটা কি অনেকটা এরকম যদি কেউ ব্যাখ্যা করতে চায় যে আমি ঋণ করে ঘি খাওয়ার স্বপ্ন দেখছি কি না? ইয়েস এন্ড নো। ইয়েস হচ্ছে যদি অফকোর্স আগের বাজেট 7,90,000 কোটি টাকার বাজেটে আমরা বাস্তবায়ন করতে পারি নাই, বেশ শর্টফল রয়েছে, এবং বাজেট ডেফিসিট তারা ধরে নিয়েছেন অঙ্কের ওই যে সংখ্যাটা, যদিও আপনি এড়িয়ে যেতে চেয়েছেন উপস্থাপনায়, কিন্তু সংখ্যা তত্ত্বের বিচারে বলতে গেলে যে টাকা অলরেডি তো বেসটা ছোট। আরেকটি বিষয় হচ্ছে যদি আশা করতে তো দোষ নেই, নতুন সরকার তারা মনে করছে পুরনো সরকারের মতো তারা ভুল করবে না, তারা মাত্র এসেছে 3 মাস, তারা দুর্নীতি রুখবে, তারা অপচয় কমাবে, তারা যেখানে ফুটো আছে ফুটোটাকে বন্ধ করতে পারবে, তারা কিছুটা হলেও সুশাসন নিশ্চিত করবে, রাজনৈতিক পরিপক্কতা দেখাবে। তারা একটু আশাবাদী যে আগামী 3 মাসে 6 মাসের মধ্যে যারা একটা সুশাসনকে এমন পর্যায়ে নিয়ে আসবে, হয়তো তারা হয়তো বিদেশ থেকে টাকা পাবে। আর যদি না পায়, তাহলে তো ওই যেটা বললাম আগের চ্যালেঞ্জগুলো থাকবে। আশা করতে দোষ নেই, নতুন সরকার তারা ঘোষণা দিয়ে এসেছে, তারা অনেক কিছু জবাবদিহিতা নিশ্চিত করবে, আরও স্বচ্ছতা আনয়ন করবে, যেটা অর্থমন্ত্রী বলেছেন যে অর্থনীতির গণতন্ত্রায়নকে ওনারা প্রণোদিত করবেন, উৎসাহিত করবেন। তাহলে সেইভাবে আশা করছেন হয়তো। আর বাকিটা হচ্ছে যে আমরা গতানুগতিকভাবে দেখেছি অনেক জায়গায় অনেক বিভাগ এবং প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয় তাদের বরাদ্দকৃত টাকা ব্যয় করতে পারে না, এবং বাংলাদেশে একটি জনশ্রুতি রয়েছে 1 টাকা আয় করা যত কঠিন, তার থেকে গুণগত মান বজায় রেখে বিতর্কের ঊর্ধ্বে থেকে পরিহার করে 1 টাকা ব্যয় করা, আকাঙ্ক্ষিত ফলাফল আনা আরও কঠিন। সেই ক্ষেত্রে কঠিন তো আছেই, ওই যে কঠিনের ভালোবাসিলাম, রূপনারায়ণের তীরে জেগে উঠিলাম, তো এটা থাকবেই চ্যালেঞ্জ। সরকার সততা, নিষ্ঠা এবং একটি দল হিসাবে, অনেক দল হয়ে যায় অনেক সময় সরকারের মধ্যে, একটি দল হিসাবে অন্যকে প্রতিপক্ষ বিবেচনা না করে সকলের শক্তি নিয়ে বাজেট বাস্তবায়ন করলে সম্ভাবনা আছে। নতুন সরকারের প্রতি আমরা আশাও করছি। এটা ডক্টর মনসুর হোসেন, আপনি কি মনে করছেন যে এই যে ঘাটতিটা আর কি, এই ঘাটতিটা মানে এর আগের কোনো বাজেটই আসলে এটা নতুন তো না, সবসময়ই ঘাটতিটা থাকে এবং সেটা মিট আপ করা সম্ভব হয় না, বা এই পর্যন্ত যাওয়াটা সেটি কোনো সরকারের আমলে আমরা দেখিনি যে কাছাকাছি পর্যায়ে গিয়েছে। কিন্তু এটি একটু বেশি পরিমাণে সাপনিক হয়ে গেল কিনা, মানে বাস্তবায়নের কথাটা বা যেই লক্ষ্যমাত্রাটার কথা বলা হচ্ছে, বৈদেশিক ঋণের জন্য আমাদেরকে এই বাজেটে ধরা হয়েছে 1,16,000 কোটি টাকা, অভ্যন্তরীণ ঋণ করতে হবে 1,27,000 কোটি টাকা, এবং সেটা অভ্যন্তরীণ ঋণ একেবারে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে ব্যাংক খাতের উপরে এই চাপটা পড়বে আর কি। তো এই সব মিলিয়ে আসলে ওই ব্যাংক খাতের উপরে ওই চাপটা পড়লে আবার স্বাভাবিকভাবে বলা হয় যে তাহলে
এই যারা ইন্ডাস্ট্রি এবং অন্যান্য বিনিয়োগ খাত যেগুলো আছে সেই জায়গায় ব্যাংকিং সেক্টর তারা সেটা ঠিকমতো দিতে পারবে কিনা তাদের এই জায়গাটিতে, কাজেই সেই জায়গায় একটা মানে সমস্যা তৈরি হয়ে যেতে পারে কিনা। আচ্ছা, ঠিক আছে, আমি তো সরকারের এই অংশ, সুতরাং আমি প্রথমে আগে বাজেটটা সম্পর্কে বলি। আমার কাছ থেকে আপনার উচিত আগে শোনা যে বাজেটটা আসলে কেমন হলো। এই বাজেটটা আমি বলবো যে অবশ্যই একটা নতুনত্ব আছে অনেক দিক থেকে, যেটা আপনি একটু আগে বললেন। একটা হচ্ছে এটা আকারে বড়, ইকোনমি বাড়তেছে, দিন যাচ্ছে, এটাকে বড় করার কারণ কি সেটা একটা বিষয় আছে আমি বলতে চাই। দ্বিতীয় হচ্ছে যে এই বাজেটে অনেক ধরনের মেজার্স, ইনসেনটিভস, সামাজিক সুরক্ষার বিষয় আছে যেগুলো অতীতে আমরা কখনো দেখিনি। সেগুলো আমি আসলাম পরে। এই জিনিসগুলো হচ্ছে একটা বাজেটের চমৎকার যে বিষয়। সরকার যে জনবান্ধব এবং জনগণের প্রতি চিন্তা করছে, একটা ওয়েলফেয়ার স্টেটের দিকে যেতে চায়, সেটা একটা প্রতিফলন আছে এই বাজেটে। দ্বিতীয় হচ্ছে এই বাজেটটা আমরা যে একটা ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে যাচ্ছি, দেশ অর্থনীতিতে বিভিন্নভাবে খারাপ অবস্থায়, ইনফ্লেশন হাই, গ্রোথ অনেক কম। গত 2025 সালে আসলে 3.5% মতো, এই বছর হয়তো 4 বা 4.25 মতো হতে পারে। তা এই অবস্থা থেকে একটা অর্থনীতিকে টেনে তোলার জন্য সরকার যে সাহসিকতা দিয়ে একটা বড় বাজেটের কথা চিন্তা করেছে, এটার যুক্তি আছে। আপনি দেখবেন যে বাজেটের প্রিয়াম্বলেই বলা হচ্ছে সরকার এই প্রথম বছরটাকে পুনরুদ্ধারের বাজেট, রিকভারি হিসাবে ধরতে চাচ্ছে। অর্থনীতি যে একটা ভঙ্গুর অবস্থা আছে সেখান থেকে তুলে ধরতে হলে আপনি যদি আমরা কনজারভেটিভ ওয়েতে যদি যেতে চাই আসলে, তাহলে একটা বিগ পুশ যদি না দেওয়া যায় তাহলে কিন্তু অর্থনীতি আগাবে না। এটা কেনেশিয়ান ইকোনমিক্সেরও বিষয়। আমরা অতীতেও দেখছি যখন মানে গ্রেট রিসেশন ছিল তখন হিউজ স্পেন্ডিং করা হয়েছে, যার ফলে সেই ফিলোসফিটা এখানে চিন্তা করা হয়েছে। সেটার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অর্থনীতি যে ভঙ্গুরতার অবস্থা আছে সেখান থেকে ইনফ্লেশনটাই কিছুটা স্টেবল করা। সরকার যে খুব বেশি মানে অ্যাবসার্ড কোনো টার্গেট দিয়েছে তা না, 7%, 7.5% কিন্তু সরকার নিজেও প্রজেক্ট করছে যে ইনফ্লেশন থাকবে। সামষ্টিক অর্থনীতির একটা স্টেবিলিটির কথা বলা হয়েছে। সেই বিষয়গুলোর ক্ষেত্রে আপনার ওই জিনিসটা আসতেছে একটু পরে, ফিসকাল সাইডটা সেটা আসবে। কিন্তু যেটা হলো যে এখানে বড় বিষয়টা হলো সরকারের একটা উচ্চ আকাঙ্ক্ষা বলেন অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা এফোর্ট দেওয়ার বিষয় আছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে অনেকগুলো নতুন নতুন মেজার নেওয়া হয়েছে, যেই সমালোচনাগুলো লোকজন করে। ওই যেই সমালোচনাটা আপনি যেটা বললেন যে আমি পুনরুদ্ধার করার জন্য আমি কি আমার যেটা আছে, আপনার কথা আমি জানি, আমি বলছি যেটা করছেন ওইটা আমি বলছি। এখন যেটা আমি ওইটার সাথে আপনি অ্যাড করতে চাচ্ছি যে যেটা আমার আছে আমি সেটাকে ধরে আমি এটা করব, নাকি আমি আরো বেশি মানে একটু সাপনিক হয়ে আরো বেশি একটু উচ্চাকাঙ্ক্ষা করে এখানে তো একটা হিসাব দেওয়া আছে, যেমন ব্যাংকিং সেক্টর থেকে বরোয়িং এর গত বছর চাইতে কম ধরা হয়েছে। আর আপনি বলতে পারেন যে আমি বছর শেষে যাই কি পাবো, বছর শেষে কি পাবো তো নবডি নোজ। আমার ট্যাক্স রেভিনিউর অবস্থা যদি বলেন যে এবার তো আসলে সরকার নতুন করে সেভাবে ট্যাক্স বসায়নি, বলতে গেলে সরকারের যেটা চিন্তাভাবনা, আমাদের যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে ট্যাক্স কালচারটাকে চেঞ্জ করা, মানুষকে স্বস্তি দেওয়া, অ্যাট দ্য সেম টাইম মানুষ যাতে ট্যাক্স দিতে পারে এবং ট্যাক্স দিলে যাতে করে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আমার ট্যাক্সের টাকাটা সঠিক জায়গায় খরচ হয়েছে, সেই কমিটমেন্টটা কিন্তু এই বাজেটে আছে। যাতে করে সবাই উদ্যোগী হয় যে আমাকে 5 টাকা দিলে 5 টাকা যেন ভালো জায়গায় খরচ হয়। একটা মামুন ভাই যেটা সুশাসনের কথা বলা হয়েছে, তো সেই জায়গাগুলো কমিটমেন্ট আছে, নতুন করে এমন কোনো ট্যাক্স বসানো হয়নি যাতে করে। এই হিসাবটা অঙ্কের হিসাবে খুব সুন্দরভাবে আজানে মিলানো আছে। আপনি যেটা বললেন ঘাটতি গত বছর চাইতে কম ধরা হয়েছে, 3.6% অফ জিডিপি হিসাব করা হয়েছে, গত বছর 4%-এর উপরে ছিল। সুতরাং ওইটা হচ্ছে অঙ্কের হিসাবের চাইতে বড় যে চ্যালেঞ্জটা আমাদের নিজেদের মধ্যেও আছে, যে ট্যাক্স রেভিনিউ যেটা ধরা হয়েছে 6 লক্ষ, যেটা বললেন 95,000 করে ট্যাক্স আর নন ট্যাক্স রেভিনিউ মিলে, সেটা অর্জন করা কতটুকু সম্ভব হবে সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। এটা অতীতেও কখনো পুরোপুরি অর্জিত হয়নি, কিন্তু সরকারের একটা চেষ্টা আছে এবং সেখানে কমিটমেন্ট আছে যে এটা অর্জন করার চেষ্টা করা হবে। ব্যাংকিং সেক্টর থেকে গত বছরের তুলনায় কম নেওয়ার চিন্তা করে, বড় করার চিন্তা করা হয়েছে। বাইরের থেকে 1,10,000 কোটি টাকার কমিটমেন্ট, এগুলো বিভিন্ন হিসাব করেই করা হয়েছে। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে রাজস্ব লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে, এইটাই মানে বারবার আমরা শুনে আসছি, আপনারাই বলেছেন বিভিন্ন সময় যে এটার জন্য ট্যাক্সের আওতাটা বাড়ানো। হ্যাঁ, যে আমাদের তো অনেক মানুষই ট্যাক্সের আওতায় নেই, এবং সেইটা আওতা বাড়ানোর জন্য এর আগে আমরা নানা খাতের কথা শুনলাম, কিন্তু আজকে বাজেট প্রস্তাবনায় সেইভাবে আওতা বাড়ানোরও
খুব বেশি জায়গা আমরা দেখিনি, মোটামুটি কম বেশি আগেরটাই আছে, কিন্তু আওতা বাড়ানো বলতে নাই যে একদম তা না। যেমন একটা বলা হয়েছে, যেমন ভ্যাটের প্যাকেজ ভ্যাটের কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা এখন অনেকেই আগে যেভাবে ভ্যাট দিত সেভাবে তারা অনেক সমস্যার সম্মুখীন হতো, অনেকে হয়তো ভ্যাটের বাইরে চলে যেত। ভ্যাটের আওতা বাড়ানোর জন্য প্রচুর এফোর্ট নেওয়া হচ্ছে। এবার নতুন নতুন যে বিজনেসগুলো আছে, ট্রেডিং সার্ভিসগুলো আছে, সেগুলোকে ভ্যাটের আওতায় আনা, ভ্যাটকে বাড়ানোর কথা চিন্তা করা হয়েছে এখানে। তারপরে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার কথা বলেছে, যেন মানুষকে বা ব্যবসায়ীদেরকে আর যেতে হবে না। তো কিছু গুণগত চেঞ্জের ব্যবসায় আছে, হ্যাঁ, একদম নাই যে তা না। সেটা তো পদ্ধতিগত চেঞ্জ। আমি বলছি যে টাকা আমার বাড়বে বা বাড়বে তো। আপনি যদি প্যাকেজ ভ্যাট হয়, আগে যেমন ভ্যাট নিয়ে আসতো এক ধরনের, এখন যদি যেসব ছোট ছোট কোম্পানিগুলো আছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে প্যাকেজ ভ্যাটের কথা ব্যবসায়ীরা সাজেস্ট করেছে আমাদেরকে। তাহলে কি ব্যবসায়ীরা ভ্যাটটা বেশি দিবে? হ্যাঁ, সেটাই তো আশা করা হচ্ছে। এবং ভ্যাটের আওতা বাড়ানোর চেষ্টা করে। ভ্যাট মাত্র 8 লক্ষের মতো দেওয়া হয়, যেখানে প্রায় 1 কোটির মতো রিটার্ন আছে, সেগুলো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা অপশন দেওয়া হয়েছে। তারপরে জনগণকে যাতে আরো উদ্বুদ্ধ করা যায় বিভিন্ন জায়গায়, যেমন এবার ট্যাক্সের একটা বড় বিষয় হলো যে আগামী 5 বছরের জন্য ট্যাক্সের একটা প্রেডিক্টেবল অপশন দেওয়া হয়েছে, যে আমি এই বছর এটা করলাম, আগামী বছর একটা তা না, 5 বছরে কি হবে সেটা বলে দেওয়া হয়েছে পুরোপুরি, যাতে করে ব্যবসায়ী এবং জনগণ উভয় পক্ষ ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের ক্ষেত্রে তারা বুঝতে পারে যে তার আগামী 5 বছরে কি করতে হবে কি না করতে হবে। এটা একটা ধরনের। এখন আওতা বাড়ানো তো অনেকভাবে হতে পারে, যেটা হলো যে আপনি যদি মানুষকে জোর করলেও তার আওতা বাড়ে না, আরেকটা হচ্ছে যে সবাইকে আওতা বাড়াইতে গেলে অনেকের কষ্ট হয়। সুতরাং মানুষকে কষ্ট না দিয়ে অর্থনীতি যদি আমরা যেভাবে ভাবছি যে রিকভার হয়, তাহলে অটোমেটিকলি ট্যাক্সের আয়ও বাড়বে। জিডিপি যদি প্রবৃদ্ধি যে আমরা যেটা আশা করছি সেটা যদি আমরা পেতে পারি, তাহলে বিজনেস যদি আবার রিকভারি হয়, ইন্ডাস্ট্রিগুলোকে আবার রিভাইভ করার জন্য আলাদা একটা অ্যামাউন্ট রাখা হয়েছে 60,000 crore মতো, তাহলে অটোমেটিক্যালি আশা করা যে ভ্যাট বা ট্যাক্স রেভিনিউ যেটা আগে ছিল তার চাইতে বেশি আয় করা সম্ভব হবে। তো এটা পুরোটাই ডিপেন্ড করছে পুরো বাজেটটার ওভারঅল বাস্তবায়নের উপর। মামুনুর রশীদ, আপনি কি মনে করছেন যে আমি এবার বাজেটে দেখলাম যে দেশীয় শিল্প, খাদ্যপণ্য সহ বিভিন্ন সেক্টরে একটু কর ছাড়ের একটি বিষয় এবার এসেছে, এটি একদিক থেকে খুবই পজিটিভ জিনিস। আবার যদি ঘুরে ফিরে বলি যে ওই জায়গাটায় আপনি যে রাজস্ব আহরণের ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাটা মানে ঠিক করেছেন, কোন জাদুমন্ত্রে সেটি আবার আমি আমার লক্ষিত জায়গায় আমি পৌঁছাতে পারবো? আমরা বিভিন্ন সময়ে আপনাদের বলতে শুনেছি, সব জায়গায় বলেছে যে আমাদের এই যে ট্যাক্সেশনের সিস্টেমটাকে এটাকে পরিবর্তন করতে হবে। এই যে পরিবর্তন করতে হবে, কিন্তু কি প্রক্রিয়ায় পরিবর্তন করতে হবে? পৃথিবীর অন্যান্য দেশে ট্যাক্স আদায়ের জন্য বা একজন খুব সহজে যেমন দেয়, তেমনি ট্যাক্সের বাইরের জায়গায় কেউ সহজে যেতে পারে না। সেই জায়গার গুণগত পরিবর্তন তো আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা বা কোনো কিছু আমরা দেখছি না। তো এই যে একটি ভালো সিদ্ধান্ত দেশীয়, বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। শিল্প, খাদ্যপণ্য সহ তাদের একটি কর ছাড়ের বিষয়টা যেমন দেওয়া হয়েছে, আবার লক্ষ্যমাত্রাটাও আমার বড় করা হয়েছে। এই জায়গাগুলো তিনি শেষ পর্যন্ত এটা অ্যাচিভেবল হবে? যে কর ছাড় কেন দেওয়ার একটা তো হচ্ছে চাপ আছে। পৃথিবীর কোনো দেশে কর বাড়িয়ে দেখা গিয়েছে বিভিন্ন দেশের আলোচনায়। আমি কর বিভাগের উপরে 3টি বৃহৎ প্রকল্পের সাথে জড়িত ছিলাম, বিশ্বব্যাংকের হয়ে এবং যুক্তরাজ্য সরকারের হয়ে। সেখানে দেখেছি যে ফিলিপিন, ইন্দোনেশিয়া, ভারতের সাথে তুলনা করে অনেক জায়গায় আমাদের হয় কর বেশি, কিংবা কর প্রদানের পদ্ধতিটি অত্যন্ত কষ্টকর, অত্যন্ত কনফিউজিং। তারপর আমাদের পলিসি শিফট হচ্ছে, যেটি উনি একটা কথা বলেছেন যে ট্যাক্স প্রেডিক্টেবিলিটি, একটা প্রেডিক্টেবল ট্যাক্সেশন সিস্টেমের দিকে আমাদের এগুতে হবে। যেটা মরহুম সাইফুর রহমান সাহেব গার্মেন্টসের ক্ষেত্রে বলেছিলেন যে ইনসেন্টিভটা আস্তে আস্তে কমাবেন, ট্যাক্সটা বাড়বে। ইতিমধ্যে তারা দে উইল লার্ন হাউ টু ওয়ার্ক, হাউ টু রান ইন দ্য গ্লোবাল ইকোনমিক প্ল্যাটফর্ম। তো সেই ক্ষেত্রে আমাদেরও তো একটা পরিকল্পনা করতে হবে। 1, 2 হচ্ছে একটি বিষয় যেটি উনি বলেছেন ভ্যাটের ক্ষেত্রে, আমি গতকাল ফিনান্স বিলটি পড়েছি, বেশ কয়েকটা কাঠামোগত সহজীকরণ করা হয়েছে। যেটা কঠিন ছিল অবস্থাটা, প্রতি মাসে ভ্যাট রিটার্ন এটা 3 মাসে নিয়ে যাওয়া হয়েছে। প্যাকেজ ভ্যাটের কথা বলা হয়েছে। আরও কিছু কিছু জায়গায় যে ভ্যাটের আওতাকে বাড়ানো হয়েছে, যেটা ট্যাক্সের আওতায় ছিল কিন্তু ভ্যাটটা ছিল না। আপনি জানেন কি না, আমরা যখন রিরা প্রজেক্ট বাস্তবায়ন করি, যে যুক্তরাজ্য সরকারের সহায়তায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড
রিরা হচ্ছে রিফর্মিং ইন্টারনাল রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন। তখন একটা কাজ হয়েছিল, অত্যন্ত যুগান্তকারী কাজ, লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, সেখানে ট্যাক্স অনেক বেড়েছিল। পরবর্তীকালে অনেক বছর পরে লার্জ ভ্যাট পেয়ার্স ইউনিট করা হয়েছে। তো এখন ওই লার্জ ভ্যাট পেয়ার্স ইউনিটের যে রিকমেন্ডেশনগুলো ছিল, এতদিন ট্যাক্সের উপরে ফোকাস করতে গিয়ে ভ্যাটের উপরে ফোকাস হয় না। আর একটা ইজি ওয়ে আউট ছিল কর কর্তৃপক্ষের জন্য কিংবা রাজস্ব কর্তৃপক্ষের জন্য, যে ভ্যাটটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স বাড়ালেও কোনো ক্ষতি নাই। মানুষ পানি কিনলেও ট্যাক্স দিয়ে দিবে, খাদ্যদ্রব্য কিনলে ট্যাক্স দিবে। তারপরে আমরা আরেকটা যে ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে দেখেছি, আমরা বিভিন্ন দোকানে বিভিন্ন যে ক্যাশ কাউন্টারের নিচে যখন ডেটা অ্যানালিটিক্স অ্যাপারেটাস ফিট করে আমরা স্টাডি করেছি, দেখেছি ঠিকই জনগণ থেকে ভ্যাট আদায় করা হচ্ছে, কিন্তু তারা দিচ্ছে না, তারা জাতীয় রাজস্ব বোর্ডকে দিচ্ছে না। তো সেইটাকেও অটোমেশনের মাধ্যমে আরও কিভাবে ইন্টিগ্রেটেড করা যায়, এমনকি প্রাক বাজেট আলোচনায়, টেকনিক্যাল আলোচনায়, বাজেট কাঠামো নিয়ে অর্থ বিভাগে সেখানে এআইয়ের ইউসেজ নিয়েও মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বিশেষ সহকারী রয়েছেন তাকে নিয়ে আলোচনা হয়েছে। সো এই যেভাবে ফাস্ট এআই যাচ্ছে, সেই ক্ষেত্রে অন্যান্য প্রকল্পের ব্যর্থতার আলোকে আরেকটি জিনিস এখানে নতুনভাবে এসছে, এটার জন্য আমি আনন্দিত। আমরা আরেকটা কাজ করেছিলাম, যে এটা হচ্ছে যে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্যাক্স পেয়ার সার্ভিসেস, কর বিভাগের সক্ষমতা, কিভাবে করের আওতা বাড়ানো যায়। সেখানে আপনি জানেন যে এফডিআর সঞ্চয়পত্রের উপরে সোর্স ট্যাক্স কাটা হয় 10%, বাকি আর ফলো আপ হয় না। বাকি আমি ধরেন ট্যাক্স ব্র্যাকেট হচ্ছে আমার 25% ট্যাক্স দেওয়ার কথা, আমি সঞ্চয়পত্রের এগেনস্টে, এফডিআর এর এগেনস্টে 10% দিয়ে দিয়েছি, বাকি আমার তো 15% দিতে হবে। ওইটা যার যে নাকি প্রফেশনাল ট্যাক্স পেয়ার না, সে কিন্তু আর দিতে হতো না। তো এইটা দ্বিতীয় একটা ঘটনা এখন দেখছি, এবার দেখেছি আলোচনায় এসেছে, বক্তৃতায় এসেছে, ফিনান্স বিলে এসেছে, যে তাদের প্রধান একটা কাজ হবে কর বিভাগের ওই যে ট্যাক্স ডিডাক্টেডের সোর্সে 10% আপনি দিয়ে দিয়েছেন, বাকি চূড়ান্ত কর নিষ্পন্ন করার ব্যবস্থা করা। এটা ইজি, কারণ আপনি প্রত্যেকটা ব্যাংকে চাইলেই বলবে কার কার ট্যাক্স আপনি জমা দিয়েছিলেন। ওই ব্যক্তি, ধরেন আমি মামুন রশিদ, ওই ব্যক্তির এফডিআর এর এগেনস্টে বাকি যে টাকাটা আয় করেছিল সেই টাকাটা ট্যাক্স দিবে কিনা, তো এইভাবে বাড়ানো। আর তৃতীয় একটা জিনিস হচ্ছে কি, আপনি জানেন বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক, মিস্টার মঞ্জুর অবশ্যই জানবেন, সেটা হচ্ছে যে দুইটা স্টাডি করা হয়েছিল, খুবই প্রায়োগিক স্টাডি, অ্যাপ্লাইড রিসার্চ। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ইকোনমিক করিডোর অ্যানালাইসিস, যে আপনি জানেন চট্টগ্রামে দেখবেন উপজেলা না, একটা ছোট্ট ইউনিয়ন পর্যায়ের হাট বাজার, প্রচুর কেনাকাটা ট্রানজ্যাকশন হচ্ছে। আমরা যশোরে দেখেছি ইকোনমিক করিডোর স্টাডিতে কিছু কিছু ইউনিয়ন পর্যায়ে প্রচুর কাজকর্ম হচ্ছে, অর্থনৈতিক কাজকর্ম। জালকাঠির মতো একটা জেলা, নদীবন্দর, তাদেরকে কিন্তু প্রচুর ট্যাক্সের আওতায় সেইখানে খুবই দরকার, সেটা বলি। কিন্তু খুবই মুশকিল আমাদের এই কাঠামোতে। না, এই কাঠামোতে সম্ভব, কিভাবে সম্ভব, কর বিভাগকে সক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া। আমি ওই সক্ষমতার কথাই বলছিলাম, যে আসলে সেই প্রক্রিয়ায় এখন পর্যন্ত আমরা মানে এগোতে দেখি না। আমরা একটা লক্ষ্যমাত্রা ঠিক করি, কিন্তু কর বিভাগ পারছে না, এরকম বলি। এই বিষয়টি নিয়ে আমরা আরও আলোচনা করব। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি বাজেট নিয়ে, রেকর্ডের বাজেট। আপনারা জানেন এরই মধ্যে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি বড় বাজেট আজকে প্রস্তাবিত হয়েছে, 9,38,000 কোটি টাকার বাজেট। আমরা এই আলোচনায় আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন ডক্টর AKM ওয়ারিসুল করিম, অধ্যাপক, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আগে থেকেই যুক্ত আছেন মামুন রশিদ, ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক। আছেন ডক্টর মঞ্জুর হোসেন, সদস্য, সাধারণ অর্থনীতি বিভাগ, পরিকল্পনা কমিশন। আমরা যে আলোচনাটায় ছিলাম, আমি যেহেতু নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন ওয়ারিসুল করিম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার মূল্যায়নটা কি, বাজেট কেমন হলো, এবং এই যে বড় রেকর্ড পরিমাণের বাজেট, রেকর্ড ঘাটতিরও বাজেট,
রেকর্ড অনেকে বলছেন যে উচ্চাকাঙ্ক্ষারও বাজেট। সব মিলিয়ে এটিকে আপনি যদি জানি যে এটি বলতে গেলে অনেক বড় সময় লাগবে, তারপরেও যে ছোটভাবে যদি মূল্যায়ন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ডিয়ার ফ্রেন্ড মামুন রশিদ, এমিনেন্ট ব্যাংকার, এবং ওনাকে মানে ওনার লেখা আমরা আমরা সবাই এনলাইটেন্ড হই। ডক্টর মঞ্জু তো আছেনই। আমি মনে করি যে এই বাজেটটা যদি ইমপ্লিমেন্ট করা যায়, যদি গভর্নমেন্টের সেই পরিমাণ মানে কারেজ থাকে, ইনস্টিটিউশনাল প্রিপেয়ার্ডনেস থাকে, সেটিংস থাকতো, তাহলে এটা হয়তো একটা মাইলস্টোন হতে পারতো। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যে ধরনের প্ল্যান করা হয়েছে বাজেটে, ধরুন 3 কোটি দোকানপাটকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিআইএন নাম্বার দেয়া, আর এটার জন্য যে সক্ষমতা দরকার। আমি যদি 30,000 স্টুডেন্ট যেদিন ভর্তি করি, যেদিন আমরা 7,000 স্টুডেন্টের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম করি, সেদিন আমরা কিন্তু কয়েকশো ভলান্টিয়ার রাখি। আমরা জানি যে আমার রেগুলার রুটিনে কাজ হবে না। সো সরকার এই বাজেট বক্তৃতার মধ্যে এনবিআর নিয়ে এবং মানে যারা ট্যাক্স কালেক্ট করে, ইভেন অর দুদক অর আদার অর্গানস, যে গভর্নমেন্টের যে অর্গানস, সেগুলো নিয়ে কোনো রিফর্মের, এক্সপ্যানশন, ট্রেনিং, এগুলোর কোনো কর্মকৌশল আপনি দেখেছেন কিনা? আমি দেখি নাই। সো উই নিড এ স্ট্র্যাটেজি এ ধরনের বাজেট ইমপ্লিমেন্ট করার জন্য। যেমন আপনার যখন বাসায় অনেক মেহমান আসবে, আপনাদের যদি সামনে গায়ে হলুদ থাকে, কন্যার বিয়ে থাকে, ছোটো বোনের বিয়ে থাকে, আপনার একটা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আপনি কয়দিন ধরে বিরাট একটা কর্মযজ্ঞ। সো কয়েক বছরের প্রিপারেশান নেওয়ার পর আপনি এই কাজটা করতে পারতেন। আমি এসে শুনছিলাম যে মামুন ভাই বলছিলেন যে ঢাকার বাইরে অনেক জায়গায় বিভিন্ন বাজারে লক্ষ লক্ষ, অ্যাকচুয়ালি আমি নিজে একটা টেলিভিশন চ্যানেলে বলছিলাম যে খাতুন বাজারের অনেক দোকানের ডেইলি টার্নওভার হচ্ছে 1 কোটি টাকা, কিন্তু তারা সারা বছরে ট্যাক্স দেয় 1 লাখ টাকা। এখন তারা সারপ্রাইজড হয়, অর ইভেন লেস, তারা সারপ্রাইজড হয় যে তুমি নর্থ সাউথে চাকরি করে কীভাবে মাসে 1 লাখ টাকা ট্যাক্স দাও, এটা অসম্ভব, হাসে। মানে আমার এক কলিগ তার শ্বশুর বাড়ির মানে শ্বশুরের বিজনেসের কথা বলছেন। আমার কথা হচ্ছে এই যে মানে রিটেল অ্যাক্টিভিটি, তাই না? আমাদের আপনি প্রগতি সরণির উপর দেখুন, শুধু গুলশান এভিনিউতে দেখুন, এই যে মানে হিউজ একটা রিটেল সেক্টর, মানে এরকম হাজার হাজার গ্রোথ সেন্টার আছে। এখানে ট্যাক্স পটেনশিয়াল আছে। বাংলাদেশে কেউ বলেন যে 10 লক্ষ কোটি টাকাও ট্যাক্স রেজ করা পসিবল। আমি মনে করি পসিবল। আমি বলছি না যেটা করা যাবে না, কিন্তু ওনাদের তো সেই সক্ষমতা বা সে ব্যাপারে প্রিপেয়ার্ড হতে হবে। এই একটি কথা, মানে আমি আমার সাংবাদিকতার কেরিয়ারের শুরু থেকে প্রায় 20 বছর এই একই কথা আমরা শুনে আসি প্রত্যেকটা বাজেটের সময়। এই সক্ষমতাটা আমাদের অল্প অল্প করে বাড়ে। এটা মনে করি যে ইনফ্লেশন, তারপরে ট্যাক্সের আওতায় অল্প অল্প করে বাড়ে 10%, 5%। কিন্তু কিন্তু আমি যে প্রশ্নটা করছি, কিন্তু আমি কখনোই দেখিনি যে এইটা আপনি আজকে যেরকম করে বললেন আর কি, যে এটা বাড়ানোর জন্য মানে আসলে মানে কি করতে হবে, বা একটা ম্যাসিভ এখানেও একটা ইনভেস্টমেন্টের ইস্যু আছে কিনা। এক্স্যাক্টলি, এখানেও একটা ইনভেস্টমেন্টের ইস্যুজ আছে কিনা, যে আপনি বেশি টাকা কর আনার জন্য আপনার বেশি জনবল লাগবে, এবং এখানে এই খাতে এনবিআর বা এই যারা কালেক্ট করবে তাদের এখানে একটা ইনভেস্ট করতে হবে, অর্থাৎ লোক নিয়োগ করতে হবে, অথবা এটা অনেক মেকানিজমও হতে পারে। কিন্তু এই প্রস্তাবনাটা আজকে ঠিক আজ পর্যন্ত আমি ওইভাবে দেখিনি যে কোথাও বাজেটের পরে বা মাঝখানে কোথাও ওই রকম আলোচনা হয়। এটাই সরকারি কিছু কর্মকর্তা আছে, বিভাগ আছে, তারাই এই জনবল নিয়েই কাজ করছেন এবং তারা যতটুকু পারছেন বাড়াচ্ছেন। কিন্তু এই ম্যাসিভ কর্মযজ্ঞটা কি কখনো দেখেছেন কিনা? আপনি যে আমাকে 1 মিনিট টাইম দেন, আমি বলছি। আমরা কিন্তু একটা প্ল্যান দিয়েছিলাম বিরোধী দলের যে ইকোনমিক ফিলসফি, ইকোনমিক প্ল্যান দেওয়ার সময়। স্টেপ ওয়ান হচ্ছে বাংলাদেশের সবগুলো যত মানুষের এনআইডি নাম্বার আছে, সবগুলো এনআইডিকে আপনি টিন নাম্বারে কনভার্ট করুন। তাহলে আপনি রাতারাতি 12,77,000 মানুষকে আপনি টিনের আওতায় আনলেন। এই যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে টিন লাগবে, বিদ্যুৎ টিন নাম্বার করলেই কি আপনার হয়ে যাবে? বলছি, এটা স্টেপ নাম্বার 1। আপনি মাত্র অজু করছেন, এখন আপনি বেহেশতে যান নাই, তাহলে আপনার মানে টিনের কাভারেজটা আপনি ইউনিভার্সাল করে ফেললেন। যেমনি এনআইডি বাংলাদেশে কিন্তু একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে কাজের বা যারা বাসায় কাজ করে, মানে ডোমেস্টিক হেল্পার, তারা একসময় আমরা যখন শেখ হাসিনার সময় সবারই এনআইডি আছে, এবং সবার বায়োমেট্রিক যখন বললো যে ওই যে একবার কিছু মানে ভায়োলেন্স হলো, ডোমেস্টিক ভায়োলেন্স বা ল অ্যান্ড অর্ডার খারাপ হলো, মনে হচ্ছে যে বায়োমেট্রিক ছাপ না দিয়ে, আমি তো তখন মানে ওভারসিজ, আমি মনে করতাম যে এটা তো অ্যান্টি হিউম্যান রাইটস। অনেকে বলে যে না, এটা তো হিউম্যান রাইটস, আমার ডেটা কেন? কিন্তু দেখুন, আপনার যে ভিক্ষা করে যে, তারও কিন্তু বায়োমেট্রিক
পদ্ধতিতে সে কিন্তু একটা সিম নিয়েছে। তার মানে এটা পসিবল। বাংলাদেশে আমরা কিন্তু ফটো আইডি করেছি, ওই যে ভোটার আইডি 2008-এ। আপনি যদি স্টেপ 1 হচ্ছে এনআইডি নাম্বারগুলোকে আপনি টিনে কনভার্ট করুন। আর বিআইএন নাম্বার যেটা সরকার প্রপোজ করেছে, আমি 100% সাপোর্ট করি। তো এই যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা ট্রেড লাইসেন্স ধরে সবগুলো টোটাল লেটস হ্যাভ এ সেন্সাস, যে সমস্ত বিজনেস স্মল অর বিগ, তাকে আপনি প্যানিক করানোর দরকার নেই যে তোমাকে আমরা একটা নাম্বার, একটা ইউনিক নাম্বার দিয়ে দেবো। কেমন গেল? এটা তো আছে, বিআইএন নাম্বার আগে থেকে আছে না? বিআইএন নাম্বার সবার নেই, তো সবার নেই, কিন্তু আছে তো, ইন্ট্রোডিউস করা আছে। নাম্বার একটা ইস্যু না। না ইস্যু আমি আমাকে এখন তো তার ইসলাম আপনি এটা যখন মার্জ করবেন, কেন হাজার হাজার বড় বড় দোকান আছে, তাদের অ্যাকাউন্ট আছে। এরপরে যান আপনি তার অ্যাকাউন্টিং, যেমন ধরুন আমি লিস্টেড আর আনলিস্টেডের মধ্যে পার্থক্য বলি। ধরুন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওর স্কয়ার ফার্মা, ওদের সেলস কত, ট্রু অর ফলস আমরা কিন্তু জানি, অর উই ক্যান ভেরিফাই, অডিট হয় আমরা সে সব অনুযায়ী tax দেয়। কিন্তু আপনি কি অত ইনসেপ্টরটা বড় না গিয়ে কম জায়গায় আসি, বাংলাদেশে যত সুপার শপ আছে হ্যাঁ, ওই যে, তার কিন্তু আপনি ব্যালেন্স শিট চাইলে আপনি যে কোনো সময় পেতে পারেন। আমি ওই কন্ট্রাস্টটা দিচ্ছি। আপনি কি ইনসেপ্টা নামে আরেকটা যে বড়, যে প্রায় 200 দেশে মেডিসিন এক্সপোর্ট করে, তার কি সেলস আপনি জানেন? এনবিআর কি জানে? প্ল্যানিং কমিশন জানে না। এবং সেখানে কারা অডিট করছে? আমরা এখানে আপনাকে আনতে হবে যে এমন একটা, সেজন্য আমি বলছি আরেকটা প্রোগ্রামে যে এটা জেনারেশনস লাগবে। এই যে অটোমেশন যেটা বলছেন, অনেকে ডিজিটালাইজেশনকে অটোমেশনের সাথে কনফিউজ করছেন। ডিজিটালাইজেশন হলো আমি অনলাইনে গেলাম, অনলাইনে গিয়ে আমার একটা টেক্সটটা সাবমিট করা, এখন ইটস পসিবল। এবং এখন তো কোনো ডকুমেন্ট আপলোড করতে হয় না। এটাকে আপনাকে অবশ্যই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে, যে না তুমি বললা তোমার বেতন 10,000, আমি বিশ্বাস করলাম। কেন? তুমি বললা তোমার কোনো প্রপার্টি নাই, আমি বিশ্বাস করলাম। তারপরে করতে হবে সমস্ত প্রপার্টি, বিজনেস, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, নন কমার্শিয়াল, সেমাই, এগুলোকে আপনি সেন্সাস করে এটা প্রপার্টিতে হাত দিলেই কিন্তু আপনি খতিয়ান নাম্বার অনুযায়ী আপনি একজন মালিক পাবেন। মালিক পেলেই তার একটা টিন নাম্বার পাবেন। এরপর আসুন আপনি সেই প্রপার্টিটা কোনো না কোনোভাবে ইউজড হচ্ছে, হয় সে নিজে বিজনেস করে বা রেজিডেন্ট, এগুলো করার পর আপনি তখন বলতে পারবেন যে ঠিক আছে, তুমি যদি নাও বলো যে তোমার সেলস হয় না, আমি তো ধরে নেবো এই ধরনের এত সাইজের একটা অ্যাপার্টমেন্টে মাসে ভাড়া 25,000 বা 50,000 বা 2 লক্ষ। এই কাজটা আপনি চিন্তা করে দেখুন কত ডেকেডের কাজ। আমার কিছু কলিগ বলছেন যে স্যার এটা 2-4 বছর দূরের কথা, ইট উইল টেক জেনারেশনস। আচ্ছা। এটা কি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী কি জানেন কিনা? ইট উইল টেক বিয়ন্ড আওয়ার লাইফ টাইম। সো সেই জন্য কিন্তু কাজটা তো শুরু করতে হবে, বা তখন আপনাকে সেইটা হয়। আমি যে প্রশ্নটা আগেও করেছিলাম, এই ধরনের অ্যাম্বিশিয়াস বাজেট আপনি তখন করবেন। এটাকে আমি একটু সাপ্লিমেন্ট করি। আমি ওই প্রশ্নটাই আবার আপনার কাছেই করতে চাচ্ছি, যে যেই জায়গাটা, যে এই যে আমরা বলছি সক্ষমতার অভাব, বা এই সক্ষমতা বাড়ানোর জন্য আসলে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, এবং ওই জায়গাটা সেটাই আমি বলছি, শুধু ক্যাপাসিটি বিল্ডিং এর সাথে সাথে জনবলেরও একটা বড় ইস্যু আছে। একটা বড় বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটা বড় অটোমেশন শুরু হয়েছিল তো 7,000 কোটি টাকা। সেটা নট অনলি উনি যেটা বললো সেটা শুধু ওই যে সিস্টেম ডিজিটালাইজেশন না, এটা পুরো হোল ইকোসিস্টেমকে যাতে ডিজিটালাইজ অটোমেশনের মধ্যে আনা যায়, সব ট্রানজ্যাকশনকে যাতে ওভারসি করা যায় সেটা করা হয়েছে। কিন্তু যে জিনিসটা উনি বলেননি সেটা হচ্ছে, সমস্যা হচ্ছে যে আসলে শস্যের ভিতরে যে ভূতটা থাকে, আমি নিজে হয়তো দিতে চাই না, আর যার মাধ্যমে সে হয়তো কালেক্ট করতে চায় না। এর মাঝে এই জায়গাটাতে হচ্ছে সুশাসন বলে, যিনি কালেক্ট করেন সিস্টেমটা না, আমি যে দিতে চান না এরকম লোক, আমি কমানোর জন্য তাকে ম্যানেজ করি, সে হয়তো দেয় না। সেই জায়গাটাকে এখন অটোমেশন, এআই সিস্টেম এগুলো দিয়ে যতটুকু পারা যায় সেটা মিনিমাইজ করার চেষ্টা করা হচ্ছে। এক, দ্বিতীয় হচ্ছে যেটা বললাম, প্যাকেজ ভেটের মাধ্যমে আওতা বাড়ানো হচ্ছে। বাংলা কিউআর কোড ছাড়া এখন আর কোনো ট্রানজাকশন করা যাবে না বলা হচ্ছে। এগুলো হচ্ছে আস্তে আস্তে চেষ্টাটা করা হচ্ছে যাতে করে বাংলা কিউআর কোডটা নিয়ে কতদূর আগাচ্ছে? এই জুলাই থেকে মাস্ট বাংলাদেশ ব্যাংক অলরেডি লঞ্চ করতে চায়। আমি যেটা হলো যে এগুলো টোটালি ইউটোপিয়ান। একটা আপনি গরু কিনতে গেছেন এবার গাবতলী গরুর হাটে, আচ্ছা, বাংলাদেশে কয় কোটি গরু বিক্রি হয়েছে? যেটা হয়েছে যে সরকার যেটা চেষ্টা করছে যে হিউম্যান টাচ গুলোর কারণে যেখানে ম্যানেজ করা যাচ্ছে না সেগুলোকে অটোমেশনের মাধ্যমে যতটুকু সম্ভব। এক, দ্বিতীয় হচ্ছে যে আওতাটা বাড়ানো, যেটা আমরা ইতিমধ্যে বলেছি, ভ্যাটের আওতা বাড়ানোর সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে ট্যাক্সের চাইতে। তো সেই জায়গাগুলোতে কাজ করা হচ্ছে, এবং যেটা উনিও বলে ট্যাক্স বয়ান্সি, বাট আমরা ট্যাক্স পটেনশিয়াল যেটা বলি হিউজ আছে। সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে মানুষকে এই ইয়েটা দেওয়ার, যে ট্যাক্সের টাকাটা সঠিক জায়গায় খরচ হবে, আপনাদের উন্নয়নের জন্য খরচ হবে, ওয়েলফেয়ারের জন্য খরচ হবে। সেরকম অনেকগুলো প্রোগ্রাম কিন্তু এই বাজেটে এবার দেখা গেছে, যেগুলো খুবই জনবান্ধব এবং জনগণের জন্য। তো সেই হিসাবে আমরা হতাশা তো আমরা প্রকাশ করতেই পারি। আজকে তো 50 বছরে যেটা হয়নি 2 বছরে সেটা হয়ে যাবে, এটা তো আশা করা যায় না। কিন্তু সিস্টেমটা চালু হয়েছে, এবং সেই জিনিসটাকে যাতে আরও, আমি ধরলাম এটা সেন্সাস করে বের করে ফেললাম যে এত লোকের ট্যাক্স দিতে পারে, পরে আমি ট্যাক্স কালেক্ট করতে যাই, দেখলাম যে আমি জমা দিলাম অনেক কম।
তাতে লাভটাই হলো কি? এখন কথা হলো সেক্ষেত্রে আমাদের উভয় পক্ষকেই সততার মাধ্যমে, ইন্টিগ্রেশনের মাধ্যমে এবং ওভারঅল রুল অফ লকে যদি আমরা ভালো মতো এনফোর্স করতে পারি তাহলেই হয়তো আর একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে। তবে আমাদের মনে হলো যে এই সরকারের, বর্তমান সরকারের যে আগ্রহ এবং ইচ্ছা, একটা হাই লেভেল টাস্কফোর্স করার চিন্তা হচ্ছে। এই যে আজকে যে আপনারা যেটা দেখলেন, এটার পিছনে গত 2 মাস 3 মাস যে দিন রাত করে খাটা হয়েছে এবং আমরা ইনভলভ ছিলাম পুরো জিনিসটাতে কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে মানুষের উপর কর না বাড়িয়ে করের আওতা বাড়ানো যায়, করকে কীভাবে মানুষের মধ্যে এটা করের সংস্কৃতিটা ডেভেলপ করা যায়। সামনে আরও দেখবেন এই কিছুদিনের মধ্যে দেখবেন যে মানুষের সাথে আরও মোর ইন্টারাকশন হচ্ছে, যাতে করে মানুষ মনে করে যে মামুনুর রশীদ, আপনি কি মনে করেন যে বাংলা কোড মানে এই কিউআর কোড দিয়ে আমাদের আসলে এটা খুব বেশি কাজ করবে? এটা ছোট বিজনেসগুলোকে নিয়ে আসা জাস্ট ইন্টারঅপারেবিলিটি, মানে যেটা উনি বলার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে আপনি কোনো সিস্টেম ব্যবহার করার জন্য বাধ্য করতে পারেন না। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে এখন যত ডিজিটাইজেশন বাড়ছে, আমরা কর্পোরেট লেভেলে যেটা পত্রপত্রিকায় আসে না, টিভিতে আসে না, সেটা হচ্ছে আমরা প্রচুর সাইবার সিকিউরিটি ব্রিচ দেখতে পাচ্ছি। তো ওই সাইটগুলা অ্যাড্রেস না করে, মানে টেকনিক্যাল গ্লিচগুলা অ্যাড্রেস না করে হঠাৎ করে এটা আসবে বলে আমি মনেও করি না। তবে লক্ষ্য হিসাবে অবশ্যই এই যে ইন্টিগ্রেশনগুলা প্রত্যেকটা জায়গায় আপনি দেখেছেন যে আমাদের কিন্তু বাজেট কাঠামোর মধ্যে সমস্যা রয়েছে। অন্যান্য দেশে হচ্ছে কি বাজেট ইমপ্লিমেন্টেশনের সবচেয়ে বড় মিনিস্ট্রি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছেই সমস্ত বাজেট বাস্তবায়নের দায়িত্ব থাকবে, আর নীতিগত সহায়তা, প্রতিরক্ষা, কেন্দ্রীয় সরকার ইন্টার ডিস্ট্রিক্ট যাতায়াত ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, এগুলা ছাড়া আপনি দেখবেন যে এমনকি ভারতেও পি চিদাম্বরম দিয়ে শুরু হয়েছে, প্রণব মুখার্জি, পরে এখন নির্মলা সীতারামনও এই সেন্টার, এবং আমরা যে নিউ ক্লাসিক্যাল তত্ত্ব পড়েছিলাম যে সেন্টার পেরিফেরি থিওরির মতো, যে কেন্দ্র এবং অঞ্চলের বাজেট এটার মধ্যে একটা সমন্বয় সাধন, যে বিহার ভার্সাস মহারাষ্ট্র, উড়িষ্যা ভার্সাস তেলেঙ্গানা, এই যে বিষয়গুলা, ওগুলার সমাধান না করে এখন বোধহয় আমরা আর এগোতে পারবো না। সুতরাং এটার প্রথম পার্ট তো হচ্ছে উচ্চাশার বাজেট, কিংবা নতুন নীতি সরকার বাজেট করেছে, এটা উচ্চাবিলাস থাকবেই, তার সে দেখাতে চায় যে আমি পারবো। এখন তো যাত্রা শুরু করে না করে আমি তো বলতে পারবো না যে না রাস্তাঘাট ভাঙা, আমি যাব না। তার দ্বিতীয় কথা হচ্ছে যে এই কাঠামোগত পরিবর্তনের জন্য আরেকটি বিষয় দরকার, সেটা হচ্ছে যে পাশাপাশি একটা প্যারালাল সংস্কার চালিয়ে যাওয়া। আপনি যেটা বলেছেন, অনেক আগে কিন্তু এটা সম্ভব ছিল। আমরা যখন এই লার্জ ট্যাক্স পেয়ার ইউনিটগুলো করি, তখন কিন্তু বলা হয়েছিল এনবিআর এর পক্ষ থেকে তখন যে এনবিআর এর জনবল বাড়ানো উচিত। তখন কিন্তু মিস্টার ইকবাল মাহমুদ, যিনি পরবর্তীকালে সম্ভবত দুদকের চেয়ারম্যান হয়েছিলেন, উনি কিন্তু জনপ্রশাসন সচিব ছিলেন, ওখানে কিন্তু জনবল বাড়ানো হয়েছে। তো এই যে প্রশ্নগুলো উঠে আসছে যে আপনার এত টাকার বাজেট করবে না, আরেকটা যেটা মোটা দাগে আলোচনায় উঠেছে সর্বত্র, যেটা হচ্ছে যে অপটিমাইজিং দ্য গভর্নমেন্ট। 9,38,000 কোটি টাকার, উনি ঠিকই বলেছেন অর্থনীতির আকার বড় হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে, উনি বলেছেন গ্রোথ সেন্টার বেড়েছে, ইকোনমিক করিডোর এক্সপানশন হয়েছে বিভিন্ন জায়গায়, তার কনজামশন প্যাটার্ন ইমপ্রুভ করেছে, এবং এমনকি কোভিডের মধ্যে কনজামশন ধরে রাখতে পেরেছি আমরা, নাহলে বিক্রি হলো কিভাবে? জিনিসপত্র তো আর অপ্রাপ্য ছিল না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের অপটিমাইজিং দ্য সরকারের ওভারঅল ক্যাপাসিটি মডেলিং, যেটা আমরা সাপ্লাই চেনের ভাষায় বলি অপটিমাম ক্যাপাসিটি মডেলিং। একটা 9,38,000 কোটি টাকার বাজেটকে বাস্তবায়নের জন্য কয়টা মন্ত্রণালয় দরকার, তাদের মধ্যে কোনো সমন্বয় সাধনের অভাব আছে কিনা, কিংবা কোনো অধিদপ্তর পরিদপ্তর বন্ধ করে দিতে পারে কিনা, কোনো মন্ত্রণালয়ের লোকবল বাড়াতে পারে কিনা, সিনিয়র সচিব কতজন দরকার, সচিব কতজন দরকার, সামগ্রিক সরকারের আপনি দেখেন 14 লক্ষ সরকারি কর্মকর্তার জন্য আমার বাজেটের পরিচালনগত ব্যয় 74% নিয়ে আমি আলোচনা করব একটু একটা ব্রেকে যেতে হচ্ছে। আবার ওইদিকের প্রস্তাব এসেছে সরকারের বেতন বাড়ানোটা আমি নৈতিকভাবে সমর্থন করি। আবার এট হোয়াট কস্ট? আমি একটু এই প্রসঙ্গে আসছি, একটু ব্রেকে যেতে হবে, আমি একটু আসছি, ছোট্ট একটি ব্রেক নিয়ে আবার ফিরে আসছি, আমাদের সাথেই থাকবেন।
বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজ অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি আজকের বাজেট নিয়ে, রেকর্ড বাজেট নিয়ে। আমি সরাসরি প্রশ্নে যেতে চাই যে নিত্যপণ্যের দাম বা মূল্যস্ফীতি আমরা 7.5% টার্গেট করে রেখেছি। যেভাবে আমাদের জ্বালানি তেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, মানে এই যে টার্গেটটা আসলে এই টার্গেটে রাখাটা মানে কতটা বাস্তবসম্মত মনে করছেন? আমাকে দেখুন, পুরো আপনি যে সামারি নেন, সামারি টার্গেটস, ইনফ্লেশন 7.5%, জিডিপি গ্রোথ 6.5%, মিডিয়াম টার্ম জিডিপি গ্রোথ 8.5। মানে এখানে আমি আর পড়ে আপনার সময় নষ্ট করতে চাই না। আমার কথা হচ্ছে পুরোটা দেখে আমার কাছে সত্যি মনে হয় যে আমরা ওই যে নিউলি ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রিজ যে এনআইসি যে ছিল, জাপান, সাউথ কোরিয়া, যে 90s-এ, যে আমরা ওদিকে চলে যাচ্ছি। গভর্নমেন্ট কেন যে বাস্তবতাটা বোঝার চেষ্টা করেন না? আমার কথা হচ্ছে ওনাকে এটা কি বাস্তবতা বোঝার চেষ্টা না করে নাকি না মানুষকে আতঙ্কগ্রস্ত আগেই না করে দেয়? আতঙ্কগ্রস্ত আমি যদি আগেই বলে দেই যে আমি এটা 10 ছাড়িয়ে যাবে বা 8 ছাড়িয়ে যাবে, সেটা কি জনগণ 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি 99 লক্ষ জিডিপি কি এটা জানে না। তারা বুঝে চাকরি আছে কিনা, জিনিসের দাম বাড়ছে কিনা, তাই না? যেমন ধরুন ওয়েদার ফোরকাস্ট, আপনি নিজে আকাশের দিকে তাকিয়ে আপনি যদি দেখেন যে ওয়েদার ভালো, ফোরকাস্টে যাই বলুক না কেন আপনি কিন্তু ঘর থেকে বেরোবেন। আমি আপনার কথাটা যে বলার চেষ্টা করছি যে আমাদের এখানে একটা ফান্ডামেন্টাল, আমি মনে করি একটা মিস্টেক আছে বা একটা ভুল হচ্ছে। সেটা আমরা অর্থনীতিবিদরাও আমরা সরকারকে ঠিকমতো বলি নাই যে বড় বাজেট এটা নিয়ে সেলিব্রেট করা হচ্ছে। আরে বড় বাজেট তো একটা গৌরবের ব্যাপার না। বড় বাজেট একটা ইয়ের ব্যাপার, একটা মানে ডিসক্রেডিট। বড় বাজেট মানে ডিসক্রেডিট। যে কোনো গভর্নমেন্টই যিনি বড় বাজেট নিয়ে আসবেন তাকে আপনাকে সমালোচনার সম্মুখীন যদি হতে পারতো তাহলে বুঝতে পারতো কেন স্মলার গভর্নমেন্ট। আমি আপনার বড় বাজেট, আমার যদি ঘাটতি কম হয়, আমার যদি সেটা এক্সপ্লোরেবল হয়, আমি তাহলে সেটা ডিসক্রেডিট হবে। আপনি ব্যালেন্সড বাজেট করবেন, আপনি বড় বাজেট করবেন উইদাউট এক্সরবিটেন্টলি এক্সপেন্সিভ বরোয়িং। আপনি দেখুন 2009 সালে বাংলাদেশের এনপিএল ছিল 22,000 কোটি টাকা, শেখ হাসিনা যখন ক্ষমতা নেয়। এখন হলো 6.5 লক্ষ কোটি টাকা। এই যে ওভার স্পেন্ডিং থেকে আমাদের ডেট কত ছিল আর এখন কত? এখন প্রায় 24 লক্ষ কোটি টাকা। যদি বাজেট বক্তৃতা একটু দেখলাম যে কম আসছে, তো এই 24 লক্ষ কোটি টাকার সাথে আরও 2-3 লক্ষ কোটি টাকা করে প্রতি বছর বাড়বে। প্যানিকড কেউ হবে না। রিক্সাওয়ালা হোয়াট দে কেয়ার, ওই যে বিদ্যুতের দাম, আপনি যখন বিল দিতে যাবেন, আপনি যখন খেতে যাবেন, আপনি যখন বাচ্চা দুধ কিনতে যাবেন, চাল ডাল এগুলো কিনতে যাবেন, রিক্সা ভাড়া দিতে যাবেন, আপনি দেখতে পাবেন। ইম্পর্টেন্ট জিনিস ছিল স্মলার বাট স্মার্টার বাজেট। আপনি 12 লক্ষ কোটি করেন স্মার্টার, মানে হচ্ছে যে আমি এখানে ধরুন আপনি কোনটা প্রেডিক্ট করছেন যে এটা 7.5 এ কি রাখা যাবে নাকি না? 7.5 তো আপনি বলুন 7.5 এবার এক বছরে ইনফ্লেশন হয়তো 8, তো 8 আর 7.5 আমি সরকারকে ডিসক্রেডিট দেবো না, এগুলোর জন্য ডিসক্রেডিট দেবো না। কিন্তু আমি যে ডিসক্রেডিট দেবো মিডিয়াম টার্মে 8.5, কে বলেছে ওনাকে? কেউ না কেউ ওনাদেরকে বুঝিয়েছে। আমি কদিন আগে একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমার মনে হয় এনবিআর মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছিল আমি কি আসলে এনবিআরকে একটু আনফেয়ারলি অ্যাটাক করলাম কিনা। আমাকে আমার আত্মীয় স্বজন অনেকে বলেছে যে এনবিআর কিন্তু তোমাকে মনে করবে, তাদেরকে কেন? এখন তো আমি দেখতে পাচ্ছি বড় বড় যে প্ল্যানাররা, প্ল্যানিং কমিশন, যারা এটার সাথে জড়িত ছিল তারা সবাই ভুল বুঝিয়েছে। আর ভাই 8.5%, 8 বছরের মাথায় যদি আপনি এই ইকোনমিটাকে $1 ট্রিলিয়ন ইকোনমি বানাতে হয়, ওনারা রুল অফ 72 জানে না? 72কে আপনি 8 দিয়ে ভাগ দেন, আনসার ইজ 9। আপনি স্টেডিলি আগামী 8 বছর অন অ্যাভারেজ 9% গ্রোথ ইম্পসিবল। বাংলাদেশের জিডিপি ভারতের চেয়ে বেশি পার ক্যাপিটা, আপনি যারা ক্রু আছে জিজ্ঞেস করুন, কেউ বিশ্বাস করে না এগুলো। সো আমাদের যে ট্যাক্স টু জিডিপি রেশিও লো বলে আমাদেরকে লজ্জা দেয় এবং বলে যে না তোমার তো এখন ডেট টু জিডিপি ইজ স্টিল ম্যানেজেবল, 40 নিচে তুমি আরও বড় করতে পারো, এগুলো বোগাস। কীভাবে বোগাস বলি আপনাকে? আপনার তো ডেট উপরে নিচে জিডিপি। আমি খুব বেশি লম্বা করতে পারবো না, বেশি আর করবো না, আমি 60 সেকেন্ড। ডেট উপরে নিচে জিডিপি, ট্যাক্স উপরে নিচে জিডিপি, এই তো ট্যাক্সটা কারেক্ট নাম্বার, কারণ এটা অ্যাক্রুয়াল না, এটা ক্যাশ, আপনি কত পেয়েছেন। ডেটও এক্সাক্ট নাম্বার, কত আপনার লোন আছে আপনি জানেন, বাড়াতে পারবেন না, কমাতে পারবেন না। নিচের জিডিপিটা কে ঠিক করেছে? জিডিপিতে আমি বিশ্বাস করি না।
এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের যে হোয়াইট পেপার সেখানে ওনারা বলেছেন 20 থেকে 30% ওভার স্টেটমেন্ট ইনফ্লেটেড হয়েছে। সো এই জিডিপির উপর ভিত্তি করে আমি মানুষকে সেম দেবো কেন? অন দ্য আদার হ্যান্ড সরকারের নিজের মিডিয়াম টার্ম আউটলুক বলছে যে গত 5 বছরে 10.5% করে ট্যাক্স রেভিনিউ কালেকশন বেড়েছে, প্রত্যেক বছরই বেড়েছে। তো তাহলে আরও লজ্জা দিচ্ছেন আমি তো ট্যাক্স দিচ্ছি, আর কে দিচ্ছে না? ওই যে দোকানদার সে ভিএটি তো ঠিকই দিচ্ছে, ভিএটি আদায় হয় 1,78,000 টাকা। ভাই এটা একটা টোটাল একটা ইদার এখানে নলেজ গ্যাপ ওর এখানে কম্পিটেন্সি গ্যাপ। এখানে আমি আন্তরিকতাকে প্রশ্ন করছি না। প্রধানমন্ত্রী নতুন এসছেন, ওনাদের দল 17-18 বছর পর, তাদের মাত্র 3 মাসের মাথায় তাদের আন্তরিকতাটিকে আমি প্রশ্ন ডক্টর তুলছি না। মনজুর হোসেন, আমার এটা নিয়ে আমি প্রশ্ন নিচ্ছি না, কিন্তু সেটাই ওনার কাছে আসছে 7.5 এটা achievable কিনা? কৌশল অলরেডি হয়ে গেছে, আই এম এ পার্ট অফ দিস, এটা আপনার উত্তর আমার দিতে হবে। হ্যাঁ। $1 ট্রিলিয়ন যাওয়ার জন্য আপনি কি রিয়েল সেন্সে ভাবছেন না নমিনাল সেন্সে ভাবছেন? $1 ট্রিলিয়ন ইজ এ নমিনাল ফিগার, নমিনাল মিন্স হোয়াট? নমিনাল জিডিপি। আমি রিয়েল বলছি না, নমিনাল জিডিপি যদি হয় বলছি না, যে ইনফ্লেশন 10%, বলছি না ওইটা বলিনি, 10% নমিনাল জিডিপি গ্রোথেই 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়া সম্ভব। তো এটা ইম্পসিবল কেন বলবেন আপনি? আপনি জিডিপিতে আপনি যদি এখন এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, এক্সচেঞ্জ রেট ইজ এ মেইন ফ্যাক্টর, চ্যালেঞ্জটা হচ্ছে এক্সচেঞ্জ রেট স্টেবল রাখা, দ্যাটস দ্য পয়েন্ট। 8 ইয়ার্স, তারপর 8 ইয়ার্স ইজ পসিবল, অলরেডি 500 বিলিয়ন হয়ে গেছে, মিলিয়ন হয়ে গেছে, বিলিয়ন হয়ে গেছে। ওই নাম্বারটা তো আমি বিশ্বাস করি না। না সেটা না আবিষ্কার করে, এটা তো অন্য জিনিস। কেউ জানে কিনা আপনি বাংলাদেশের কোনোটাই যদি লোক সংখ্যা বিশ্বাস না করেন তাহলে তার কোনো বাংলাদেশের লোক সংখ্যা কত, বাংলাদেশের জিডিপি ভারতের চেয়ে বেশি পার ক্যাপিটা, এটা আমি বিশ্বাস করি না। এটা দেব হোয়াইট পেপার বলেছে এটা মিথ্যা, হোয়াইট পেপার বললেই যে বিএনপি সব ভালো বলেছে হয়ে মিথ্যা, গেছে, না বিএনপি বলেছে মিথ্যা, হোয়াইট পেপারটা বর্তমান সরকারও বলেছে। এক্সাইটেড হওয়ার কিছু নেই। বর্তমান সরকারের আচ্ছা, আমি 100 একটু জনই শেষ বলেছে করে যে শেখ হাসিনা স্ট্যাটিস্টিক্স ম্যানিপুলেট করেছে। আচ্ছা, আমি একটু শেষ করে দিই। সে আপনি তো ম্যানিপুলেট বলছেন আপনার ভিত্তি করে আপনি প্ল্যান করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আমরা যে বাজেটটা বললাম, এই বাজেট বড় কোন সেন্সে বলছে? বাজেটের সাইজ হচ্ছে 13.7% অফ জিডিপি, আবার 14%ও না। জিডিপি ছাড়া আপনার কাছে কি বাজেট বাড়ুক আমার আপত্তি না নেই। ওইটা না, আপনার আমার আপত্তি ট্যাক্সে, ট্যাক্স তো আমার সাথে আর্গু করার দরকার নেই, ভাই আপনারটা আপনি বলছেন। আমার আপত্তি ট্যাক্সে, ট্যাক্সই হচ্ছে আসল কথা। ওইটা বলেন যে ট্যাক্স আমাদের যে হারে আদায় হয় সেই তুলনায় বাজেট কতটুকু অ্যাম্বিশাস। হ্যাঁ, কিন্তু আমার দেশের ইকোনমিকে যদি বাড়াইতে হয় সেই বাজেট, এটা স্টিল ভেরি লো বাজেট। আপনি যে স্টেশনগুলো দেখেন এটা 20% 30% পর্যন্ত তাদের বাজেট জিডিপির আকারের তুলনায়। সেদিক থেকে আমাদের এখন বড় চ্যালেঞ্জটাই হচ্ছে ফাইন্যান্সিংটা, ফিসকাল স্পেসটা আমরা কি অবস্থা রাখছি। সেখানে আমরা নিজেরা স্বীকার করছি যে আমাদের ট্যাক্সের পটেনশিয়াল আছে, কিন্তু সেটা আমরা আনট্যাপড হয়ে রয়ে গেছে, স্টিল আমরা পারছি না। সেই জায়গাটাতেই সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার, এবং সরকার কিছুটা এই বাজেটে কিছু জিনিসকে কভার করার চেষ্টা করেছে। আপনারা রিফর্মসের দরকার আছে, লোকবল বাড়াইলে যে কাজ ভালো হবে এটা আমি বিশ্বাস করি না। আপনি যদি দুর্নীতিগ্রস্ত লোককে আরও বাড়াই দেন তাতে করে যে আরও বেশি দুর্নীতিগ্রস্ত হবে তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু জিনিসটা হলো যে আমার বাজেট যা হয়েছে, আমি যে একটা ফ্রেজাইল ইকোনমি থেকে আসি, সেখান থেকে যদি আমি খরচ বেশি নয়, আমার বেসটা লো, ইটস পসিবল 6.5% গ্রোথ পাওয়া। এখন আমি 8.5% ধরছি বলেই যে পেতে হবে তাও না, কিন্তু এটার সম্ভাবনা আছে আমাদের। সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোটাই আমি মনে করি এই বাজেটের এবং সরকারের আসলে একটা দিক থেকে এটাও আছে যে আমি যদি আমার বড় গোলটা ঠিক না করতে পারি, হয়তো আমি সেই পর্যন্ত পৌঁছাতে পারবো না। আমি একেবারে ছোট করে আপনার কাছে খুব বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু যেটি জানতে চাচ্ছি যে ট্যাক্স পেয়ারদের এক ধরনের মানে ক্ষোভ থাকে সব সময় যে আমি তো ট্যাক্স দিচ্ছি কিন্তু আমি কি পাচ্ছি। পৃথিবীর অন্য প্রতিটা দেশেই তাদের নানা ধরনের রিবেট থাকে, তাদের নানা জায়গায় প্রণোদনা থাকে, অনেক কিছু থাকে, সেটা তো নাই বাংলাদেশে। ট্যাক্স পেয়ার যারা প্রফেশনাল বডিতে কাজ করে, মাল্টিন্যাশনালে কাজ করে, তারা বলছে গোপনে, তারা তো রাজনৈতিক মানে নেতাদের মতো বিহেভিয়ার করতে পারে না, কিংবা ওনাদের মতো সুশীল সমাজের মতো উচ্চকিত থাকতে পারে না, ওনাদেরকে ডাকেনও না আপনারা, হয় ওনারা আসতেও পারে না, প্রফেশনালদের অ্যাপ্রুভাল নিতে হয় বাইরের থেকে। সো তারা বলছে আমি যে গেল 20 বছরে 20 কোটি টাকা ট্যাক্স দিলাম, আমি তো একটা জাতীয় দিবসে, বিজয় দিবসে, স্বাধীনতা দিবসের প্যারেডে প্রথম 3টা সারিতে থাকতে পারতাম। হসপিটালে গেলে প্যারাসিটামলটাই পাচ্ছি না। আমি তো বাণিজ্য মন্ত্রীর সাথে বিদেশে যখন বাণিজ্য চুক্তি হচ্ছে কিংবা বিনিয়োগ চুক্তি হচ্ছে, আমাকে তো নিয়ে যেতে পারতো। তো সেইটা তো আছেই। এটা তো এবার কিন্তু মাননীয় অর্থমন্ত্রী প্রাক বাজেট আলোচনায় সেইখানেও বলেছেন, আমি যদ্দূর মনে পড়ে ডক্টর মঞ্জুরও ছিলেন ওখানে। সো যে তারাও প্রশ্ন করছে উদ্যোক্তারা, আমরা কি পেলাম? আমাদেরকে জ্বালানি না দিলে, সহজ শর্তে টাকা না দিলে আমরা কিভাবে গ্রোথ করব? এবং ম্যাডাম খালেদা যে একটা কথা সরলভাবে বলতেন, কবিতার মতো,
বিনিয়োগ, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন। ওনার মাথায় একটা সিস্টেমে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ওনার, যে কোনোভাবেই হলো। উনি তো ন্যাচারাল লিডার ছিলেন একজন। সেই ক্ষেত্রে এখন আমি বিনিয়োগ যে বাড়াবো, বিনিয়োগ আমি এখন পাবলিক সেক্টর এসে, আপনি যদি আমাদের বিনিয়োগ আর্কিটেকচারটা দেখেন, কিছু করতে গেলে পাবলিক সেক্টরকে উচ্চকিত করতে গেলে প্রাইভেট সেক্টরকে ডিপ্রাইভ করা হচ্ছে। তো এই যে এই ব্যালেন্সটা, রিডিজাইনটা, রিকনফিগারেশনটা না করে আমি কিন্তু আসলে ওই যে উচ্চাভিলাষী পরিকল্পনা ইজ গুড, মানে আমরা ইকোনমিক্সে পড়েছিলাম এটা রিকার্ডোর একটা কথা, যে ইফ উইশেস ওয়ার হর্সেস বেগার শুড রাইড। তো স্বপ্ন দেখা খারাপ না, কিন্তু উইশকে আসলে ইফ উইশেস ওয়ার হর্সেস, ওই হর্সগুলো তো জোগাড় করতে হবে। ওই হর্সগুলো হবে সরকার যন্ত্র, আমলাতন্ত্র, পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী। তাদের মধ্যে যদি একটা সিনক্রোনাইজেশন না হয়, একটা আরেকটা কথা আছে যে আমি গাই কি, আমার সারিন্দা বাজাই কি। সো আমার গানের সাথে মিউজিক্যাল কম্পোজিশনগুলা ঠিক থাকতে হবে। আজকে শেষ করতে হচ্ছে, আমরা বাজেট নিয়ে আলোচনা করছিলাম। দিন শেষে আসলে আমরা চেষ্টা করছি যে জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্ন আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।